শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড ক্যান্সার আলাপনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি ক্যান্সার সংক্রান্ত যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ, বেঁচে থাকার মাত্রা ও চিকিৎসা পদ্ধতি। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যান্সার বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজকে এবং আজকের এই অনুষ্ঠান যারা কাছে এবং দূর থেকে যারা শুনছেন, তা আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ আজকের যে টপিকস নির্ধারণ হয়েছে প্রোস্টেট ক্যান্সার। তা আমার মনে হয় যে মানুষ অনেকেই জানেন এই ক্যান্সার সম্পর্কে। প্রোস্টেট ক্যান্সার আসলে এটা জেন্ডার স্পেসিফিক, মানে হলো প্রোস্টেট ক্যান্সার শতভাগ পুরুষদের হয়। পুরো আমাদের প্রোস্টেট একটা গ্ল্যান্ড, যেটা আমাদের প্রস্রাবের থলির নিচের দিকের একটা অঙ্গ, যেটা আমরা অ্যাক্সেসরি, আমরা রিপ্রোডাক্টিভ অর্গান বা আমরা সেক্স অর্গানও বলে থাকি। এই অঙ্গটায়ও যে ক্যান্সার হয় সে সংখ্যাটাও অনেক বেশি। বিশেষ করে পুরুষদের ক্যান্সারজনিত এটা দ্বিতীয় কারণ এবং পুরুষদের ক্যান্সারজনিত মৃত্যুর এটা পঞ্চম কারণ। এবং এই বিশ্বব্যাপী এই ক্যান্সারের বিভিন্ন জাতি, ধর্ম এবং জিওগ্রাফি মানে ভৌগোলিক অবস্থাভেদে এই ক্যান্সারের যথেষ্ট তারতম্য রয়েছে। বিশেষ করে বয়স যত বাড়তে থাকে ক্যান্সারের, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিটাও তত বাড়তে থাকে। আর একটা মজার বিষয় যে এই যে ভৌগোলিক যে তারতম্য, তাতে দেখা যায় যে আমাদের যে ডেভেলপ কান্ট্রি, বিশেষ করে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা, দেন হচ্ছে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, দেন হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই দেশে প্রোস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক বেশি। বিশেষ 90 থেকে 110 পার লাখ পপুলেশনে দেখা যায়। যে জায়গায় আমাদের এশিয়ান পপুলেশনের সংখ্যাটা খুব কম। তারপরও যেহেতু এটা বয়স বাড়ার সাথে সাথে এই রোগটা বাড়ছে এবং এই প্রাদুর্ভাবও আমাদের দেশে অনেক, তাই সেই ক্ষেত্রে এই রোগটা সম্পর্কে যে জনমনে যে একটা ধারণা থাকলে নিশ্চয়ই তারা উপকৃত হবে। জি, আমরাও সেটি আশা করছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক দর্শকরাই প্রোস্টেট ক্যান্সার রিলেটেড অনেক কোশ্চেনের উত্তর পাবে। স্যার, জানতে চাচ্ছিলাম যে প্রোস্টেট ক্যান্সার আসলে কোন ধরনের ক্যান্সার, আর আপনি বললেন যে বয়স বাড়ার সাথে সাথে এই ক্যান্সারটি হওয়ার একটি প্রবণতা থাকে, ঠিক কোন বয়সে হয়ে থাকে সেই বিষয়ে জানবো। জি, খুব চমৎকার কোশ্চেন। আপনি যেটা বললাম, এটা একটা আমাদের একটা রিপ্রোডাক্টিভ অর্গান বা অ্যাক্সেসরি একটা সেক্স অর্গান, যেটা আমাদের এই ক্যান্সারটা হয়ে থাকে বিশেষ করে, এবং ওই পুরুষদের হয়ে থাকে। আর এই প্রাদুর্ভাবটা বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। পরিসংখ্যান যেটা দেখা যায় যে 50 বছরের নিচে এই সংখ্যাটা খুবই কম, নগণ্য। যেমন প্রতি 450 বা তার অধিকের ভিতরে পুরুষের ভিতরে একজনের হয়তো প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। 30-এর নিচে নাই বললেই চলে। আরেকটা বিষয়, যত বয়স বাড়তে থাকে, বিশেষ করে যে 51 থেকে 60 এর এই সংখ্যাটা প্রায় 50%, এবং আপনার দেখা যাচ্ছে যে 70% যে প্রোস্টেট ক্যান্সার যাদের বয়স গড়ে 65 বছরের উপরে। এবং এমন আছে যে যেমন দেখা যাচ্ছে যে 80 থেকে 90 বছর বয়সে তাদের প্রোস্টেট ক্যান্সারের পার্সেন্টেজ প্রায় 80%। হ্যাঁ, তাহলে বয়স একটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটাকে বলে রিস্ক ফ্যাক্টর, যে ঝুঁকির ফ্যাক্টর। বয়স যত পুরুষের বাড়তে থাকে তাদের রোগ আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে। এবং যে ভৌগোলিক যে তারতম্য অনুযায়ী যে এর ইনসিডেন্স বা এর প্রাদুর্ভাব যেটা দেখা যায়, সেটা হলো দেখা যাচ্ছে যে আমেরিকায় প্রতি পুরুষের তার জীবদ্দশায় মানে 6 জন আর 1 জনের প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। জি, বাংলাদেশের প্রাদুর্ভাব কিরকম? আমরা যেটা বলেছিলাম যে আমেরিকান, দেন হচ্ছে আফ্রিকান অ্যানসেস্ট্রি মানে পূর্বপুরুষ আফ্রিকান কিন্তু আমেরিকান, তাদের ভিতর আরও একটু বেশি। এরপরে আছে আমাদের হোয়াইট, শ্বেতাঙ্গদের মাঝে বেশি। এরপরে হলো আমাদের সাউথ সেন্ট্রাল এশিয়া, দেন হচ্ছে আমাদের সাউথ এশিয়া, এইটার সংখ্যাটা খুব কম। যেমন আমাদের দেশে হলো 1.6% টোটাল ক্যান্সারের
হলো প্রোস্টেট ক্যান্সার। সেই হিসাবে বাংলাদেশে প্রতি বছর 15 থেকে 16,000 পেশেন্ট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, এবার আমরা জানতে চাইবো যে কোনো ক্যান্সারের একটি রিস্ক ফ্যাক্টরস থাকে বা কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টরসগুলো থাকে, প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সেগুলো আসলে কি? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি তো ধূমপান করছি না, আমার কেন প্রোস্টেট ক্যান্সার হবে? কিন্তু প্রত্যেকটা ক্যান্সারের একটি সুনির্দিষ্ট কিছু কমন আপনার রিস্ক ফ্যাক্টরের সাথে সাথে কিছু সুনির্দিষ্ট ফ্যাক্টর থাকে। ক্যান্সার আসলেই একটা যে হলো একটা জেনেটিক ডিজিজ, জিনের ত্রুটি জনিত কারণে হয়ে থাকে। তো প্রোস্টেট ক্যান্সার যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বলছিলাম যে বয়স, 2 নম্বর হলো যে ফ্যামিলি হিস্ট্রি, যেমন ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ভিতরে প্রোস্টেট ক্যান্সার যদি কেউ থাকে, যে কারোর কোনো ভাই তারপরেও তার কাজ তার ফাদার, তারপরে তার সান যদি থাকে, ছেলে থাকে, দেখা যাচ্ছে তার প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। এবং যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ 2 জন থাকে, তার সেক্ষেত্রে তার ঝুঁকির সংখ্যা হচ্ছে 5 গুণ বেড়ে যায়। আরেকটা হলো যে কিছু জেনেটিক মিউটেশনের কারণেও আপনার হয়। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমরা অ্যাভয়েড করতে পারি, আপনার জেনেটিক যে মিউটেশনগুলো, বয়স তো আমরা অ্যাভয়েড করতে পারি না, কিন্তু আমরা ওয়েট অ্যাভয়েড করতে পারি, যে ওভারওয়েটের সাথে কিন্তু আপনার প্রোস্টেট ক্যান্সারের আপনার প্রাদুর্ভাবটা বেড়ে যায়। যত বেশি ওয়েট হবে, সেটা আমরা বলি বডি মাস ইনডেক্স। তা আমার ওয়েটের সাথে হাইটের সাথে যদি ওয়েটটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে এই ঝুঁকিটাও কিন্তু আমরা কমে যেতে পারে। আচ্ছা স্যার, এইবার জানতে চাইবো যে লক্ষণ বা উপসর্গ কি দেখা দিতে পারে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে? জি, এটা যে খুব আজকের এই যে গণমাধ্যমে যে প্রোগ্রাম করার যে বিষয়গুলো, যেটা মানুষ যে মেসেজগুলো পাবে পেয়ে সেটা সে চর্চা করতে পারে, সেটা হলো যে রোগ লক্ষণ। আসলে এটা তো আমরা যে বলছিলাম প্রস্রাবের থলির নিচের একটা অঙ্গ, যেটা আসলে কোনো ধরনের রোগ হলে প্রস্রাবের কোনো ত্রুটিজনিত উপসর্গ দিয়ে শুরু হয়। এই রোগ লক্ষণগুলোকে প্রত্যেকটা ক্যান্সারের মতো প্রোস্টেট ক্যান্সারেও আমরা এভাবে ভাগ করি যে প্রাথমিক পর্যায়ের কিছু লক্ষণ, আবার অ্যাডভান্স পর্যায়ে চলে গেলে একটু ভিন্ন ধরনের আপনার রোগ লক্ষণ দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে যে তার অনিয়মিত প্রস্রাব, যে প্রস্রাব এটাকে আমরা বলি আর্জেন্সি, হ্যাসিটেন্সি, ফ্রিকোয়েন্সি, ইনকমপ্লিট ভয়েডিং, যে প্রস্রাব করছে কমপ্লিট হচ্ছে না। তারপর হলে প্রস্রাবের ফ্লোটা কমে যাচ্ছে, অনেক সময় প্রস্রাবের সাথে ব্লাড যাচ্ছে এরকম। তারপর হচ্ছে ড্রিবলিং, যে প্রস্রাব করে উঠছে, দেখা যাচ্ছে যে তারপরে মনে হলো তার আবার কিছু প্রস্রাব রয়ে গেছে, আনকন্ট্রোল ভাবে সেটা আপনার ফ্লো হয় এটা। আর যদি অ্যাডভান্স স্টেজে প্রোস্টেট ক্যান্সার গুরুত্বপূর্ণ, যে অনেক সময় কোনো ধরনের এই ধরনের প্রস্রাবের কোনো জটিলতা বা উপসর্গ থাকে না, কিন্তু দেখা যাচ্ছে যে তার স্টেজ 4 হয়ে গেছে, হয়তো হাড্ডিতে ছড়িয়ে গেছে। তখন দেখা যাচ্ছে আপনার ব্যাক পেইন বা আপনার যেসব অঙ্গ আপনার ছড়িয়ে যায়, সেই সব অঙ্গ সংক্রান্ত কিছু ব্যথা বা উপসর্গ আকারে প্রকাশ করতে পারে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ধন্যবাদ দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড ক্যান্সার আলাপন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইড ক্যান্সার আলাপনে। আমরা কথা বলছিলাম প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ, বেঁচে থাকার মাত্রা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে। সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা লক্ষণ বা উপসর্গগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবার জানতে চাইবো যে ডায়াগনোসিস যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে বা যে কোনো রোগের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আপনি যে লক্ষণ বা উপসর্গগুলো বললেন, সেগুলো কিন্তু সামহাও ইউটিআই বা হেমাচুরিয়ার সাথেও কিন্তু রিলেটেড। কিভাবে ডায়াগনোসিস আসলে কনফার্মেশন করে থাকেন আপনারা রোগীদের? জি জি, ধন্যবাদ। আমাদের দর্শকদের ভিতরে আমাদের সহকর্মী চিকিৎসকও আছেন যারা প্রোস্টেট ক্যান্সার উপসর্গগুলো জানেন। কিন্তু প্রোস্টেট ক্যান্সারের সাথে আপনি যে কথা বলছেন যে প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রস্রাবের নালী
বা থলিতে কোনো ইনফেকশনের কারণে একই ধরনের আপনার রোগ লক্ষণ প্রকাশ করতে পারে। তাহলে সেক্ষেত্রে যে বয়স একটা বললাম, যখন বয়স বেশি হবে তখন সে সচেতন হবে যে এই ধরনের একটা জটিলতা রোগ হতে পারে। আমরা নর্মাল যে ইনভেস্টিগেশন ওয়ার্কআপ করাই, যেমন প্রস্রাবে পরীক্ষা করে দেখতে পারি যে ইনফেকশন আছে কিনা, নর্মাল রক্তের পরীক্ষা করে, আমরা রুটিন ব্লাড টেস্ট করে আমরা কিছু ইনফেকশন বা তার সাথে সংশ্লিষ্ট যে সমস্যাগুলো সেগুলো আমরা শনাক্ত করতে পারি। আর যদি কেউ সন্দেহ হয় যে বয়স এবং তার যে রোগ লক্ষণ যদি ফেভার করে, যেটা প্রোস্টেটের ক্যান্সারের সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা কিছু পরীক্ষা দিই, যেমন নর্মালি আমরা আলট্রাসোনোগ্রাম করতে দিই। দেন হচ্ছে আমরা খুব ভালো একটা বায়োমার্কার আছে, টিউমার মার্কার বলি, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যেটা পিএসএ বলি, সিরাম পিএসএ। এটা অন্য যে কোনো ক্যান্সারের মার্কার থেকে আমাদের প্রোস্টেট ক্যান্সারের মার্কারটা মোটামুটিভাবে ধরা যায়, এটা স্পেসিফিক। এইটা দিয়ে এর মাত্রাটা দেখে আমরা বুঝতে পারি। আর প্রোস্টেট যে কোনো ক্যান্সারই আমরা যেটা বলি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞের সমন্বয়ে যে একটা রোগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতি। তাহলে নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সাধারণত প্রোস্টেটের প্রবলেম হলো ইউরোলজিস্ট, মানে কিডনি সার্জন বা কাছে যান, ওনাদের সহযোগিতায় দেখা যাচ্ছে ওই যে আমাদের এবং জেনারেল সার্জনরাও, যেটা ডিআরই বলে, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, যে পায়খানা বা মলদারের পথ দিয়ে তারা গ্লাভস পরে তারা এক্সামিনেশন করেও, ক্লিনিক্যাল এক্সামিনেশন করেও তারা সন্দেহ করতে পারে। এরপরে এই রোগটাকে পুরো মানে নিশ্চিত করার জন্য যে ইনভেস্টিগেশন, সেটা আমরা বলি বায়োপসি। ওই রেকটাল পথে বায়োপসি নিতে পারে। আর একটা আছে ট্রান্স রেকটাল আলট্রাসোনোগ্রাফি, যেমন বায়ুপথেও আলট্রাসোনোগ্রাম করেও তারা এই রোগটাকে শনাক্ত করতে পারে। আচ্ছা স্যার, এবার স্ক্রিনিং এর বিষয়ে জানতে চাইবো। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং এর গুরুত্ব আসলে কতটুকু? আপনি বয়সের একটা বিষয় বলছিলেন যে বয়স আসলে প্রোস্টেট ক্যান্সারের সাথে রিলেটেড, সেক্ষেত্রে কোন বয়সের রোগীরা আসলে স্ক্রিনিং করাবে? জি, স্ক্রিনিং যেটা বলে বাংলায় যদি বলি যে রোগ লক্ষণ প্রকাশের আগে শনাক্তকরণ, রোগ শনাক্তকরণ। আমাদের দেশে দুটো ক্যান্সারে খুব ন্যাশনাল ওয়াইড জাতীয় পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রম চালু আছে। তার ভিতরে আপনার জরায়ু মুখের ক্যান্সার, স্তন ক্যান্সার, যেটা আমাদের রুটিন স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আছে। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে বয়স একটা বড় রিস্ক ফ্যাক্টর। এখন আমরা তো বয়সকে অ্যাভয়েড করতে পারি না। আবার স্ক্রিনিংয়ে রোগ শনাক্ত করা প্রকাশের আগে শনাক্ত করা যায়, কিন্তু যে বিষয়টা হলো সেটা দিয়ে আর্লি শনাক্ত করা যায়, কিন্তু রোগটাকে কিন্তু অ্যাভয়েড করা যায় না। এই প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিংয়ের সীমাবদ্ধতা এই জায়গায় যে আমরা হয়তো আর্লি তাকে শনাক্ত করতে পারবো, আর্লি মানে রোগ প্রাথমিক পর্যায়ে তাকে শনাক্ত করে প্রাথমিকভাবে তাকে চিকিৎসা আওতা আনতে পারবো, কিন্তু প্রোস্টেট ক্যান্সারের যে ঝুঁকিগুলোর জন্য যে তার ক্যান্সার হবে সেইটা কিন্তু অ্যাভয়েড করা এই রোগের ক্ষেত্রে আসলে সম্ভবপর হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা স্ক্রিনিং যেটা আছে পিএসএ, তারপর আলট্রাসোনোগ্রাম, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, এটা করা যায় 50 বছরের পরে, এটা নিয়মিত করতে পারে। এটা আমেরিকা বা যেটা আপনাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা করছেন। আরেকটা হলো যে আপনার স্ক্রিনিং এর কিছু সীমাবদ্ধতা আছে, যে স্ক্রিনিং একটা কস্টলি। 2 নম্বর হলো তার মনস্তাত্ত্বিক, যে আমার ক্যান্সার সন্দেহ হয়েছে, এরকম কিছু বিষয়। আরেকটা হলো যে স্ক্রিনিং করে আর্লি শনাক্ত হলে তাকে আর্লি চিকিৎসা ব্যবস্থা নিলে তুলনামূলকভাবে সার্ভাইভাল, মানে তার হলো হচ্ছে এটা আয়ুটা তার বাড়ানো যায়, কিন্তু স্ক্রিনিং দিয়ে আমরা রোগটাকে অ্যাভয়েড করতে পারি না। আচ্ছা, এবার চিকিৎসা প্রসঙ্গে চলে যাব। আমরা জানি যে ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিগুলো সার্জারি, কেমো, রেডিওথেরাপি। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও কি একই রকম কিনা? আপনি যেরকমটা বলছিলেন যে বয়স্ক রোগীদের আসলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি থাকে, সেক্ষেত্রে সার্জারি করলে আসলে তাদের ক্ষেত্রে কতটুকু ঝুঁকি আছে বলে আপনি মনে করেন? জি, চমৎকার কোশ্চেন করেছেন। যে আমাদের চিকিৎসা প্রোস্টেট ক্যান্সার বলি মাল্টি মডাল, বহুবিধ অ্যাপ্রোচ। তার ভিতরে আপনার অপারেশন, তারপর রেডিয়েশন থেরাপি এবং হরমোন থেরাপি, কেমোথেরাপিও দেওয়া হয়, এবং রিসেন্টলি কিছু টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি সেটাও আসছে মানে স্বল্প পরিসরে।
এখন এই প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা দেখা যাচ্ছে, এটা কি মানে এল্ডারলি ডিজিজ অফ এল্ডারলি পেশেন্ট, ম্যালিগনেন্সি অফ এল্ডারলি, মানে বার্ধক্য অবস্থায় আসলে কারোর প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হলে দেখা যাচ্ছে অনেক সময় এই অপারেশনের বয়স একটা অপারেশনের লিমিটেশন। অ্যানাদার যে আপনার লাইফ এক্সপেক্টেন্সি, দেখা যাচ্ছে কেউ 80 বছর বয়সে ধরা পড়লো, তাকে ক্যান্সার চিকিৎসা দিয়ে যে জটিলতা, সেক্ষেত্রে অনেক সময় চিকিৎসা দেওয়াটা সম্ভবপর হয়। তাই কিছু বিষয় আছে যে এই জন্য আমরা এটা দুইভাবে, একটা স্টেজিং করা হয়, আর একটা হলো স্কোরিং, যে রিস্ক ক্যাটাগরাইজেশন, যে লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, হাই রিস্ক, ভেরি হাই রিস্ক, এবং যাদের ছড়ানো অবস্থায় পাওয়া যায়। তাহলে লো রিস্কের ক্ষেত্রে বয়স বেশি, সেক্ষেত্রে রুগীর প্রেফারেন্স, সে কতটা চায়, তার যদি আমরা বলি কোমরবিডিটিস, তার এই ক্যান্সারের সাথে সাথে হার্ট, তার হচ্ছে অন্য কোনো যদি ডিজিজ থাকে, সেক্ষেত্রে তাদেরকে আমরা ওয়াচফুল ওয়েটিং, যে তাদেরকে আমরা অবজারভেশনে রাখতে পারি, রুটিন ফলো আপ এবং ওয়াচফুল ওয়েটিং আমরা তাকে রাখতে পারি। এবং প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে আমরা সার্জারি করতে পারি, কিন্তু সার্জারি যে কিছু সফিস্টিকেটেড সার্জারি আছে, যেমন রোবোটিক সার্জারি, রোবোটিক প্রোস্টাটেক্টমি বলি, যে সেক্ষেত্রে ইয়া করলে কমপ্লিকেশনস বা এই জটিলতা মুক্ত কিছু সার্জারি করা যায়। তারপর আরেকটা হলো যে হরমোন থেরাপি, যে অ্যাডভান্স স্টেজ, বাট অনলি হরমোন থেরাপি, মানে যদি রেসপন্সিভ হয় তাহলে সেক্ষেত্রেও পেশেন্টের বেশ সারপ্রাইজিং আউটকাম আছে। আচ্ছা আচ্ছা স্যার, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে। এবার খুব ছোট করে জানতে চাইবো যে আসলে আপনি যেরকমটা বলছিলেন যে প্রগনোসিস রেশিওটা, সেটি আসলে কেমন প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে, এবং আমরা জানি যে প্রোস্টেট ক্যান্সারকে একটি নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলেও আখ্যায়িত করা হয়ে থাকে, সেটি কেন? জি, আপনার কোশ্চেনে দুইটা প্রশ্ন, একটা বলছে নীরব ঘাতক, আর এটা হচ্ছে বেঁচে থাকার যে ইয়েটা, আজ যেটা আমাদের আজকের স্লোগান, যে আজকের যে টপিক্সের যে বেঁচে থাকার মাত্রা, আসলে এই প্রোস্টেট ক্যান্সার খুব একটা সারপ্রাইজিং একটা মেসেজ, সেটা হলো যে এটা স্লো গ্রোয়িং টিউমার, দেন ইভেন ইন অ্যাডভান্স স্টেজ 4-এও যদি দেখা যাচ্ছে এই 5-7 বছর এমনি আপনার নর্মাল ফিজিবল ট্রিটমেন্ট দিয়ে তাদের সার্ভাইভাল বা আয়ু দেওয়া যায়। আরেকটা হলো যে সেই ক্ষেত্রে আমরা বলি আর্লি স্টেজে দেখা যাচ্ছে 100% কিউরেবল, তারপর লোকালি অ্যাডভান্স স্টেজে আপনার 80-90% কিউরেবল, আর মেটাস্ট্যাটিক স্টেজে এটা অনেকটা ড্রপ করে 35% এরকম হয়, কিন্তু সেই মেটাস্টেসিস বা ছড়ানো অবস্থায় রোগ দীর্ঘদিন ভালো থাকে। তা আজকের যে মেসেজটা সেটা হলো যে প্রোস্টেট ক্যান্সার যে চিকিৎসা দীর্ঘদিন সে ভালো থাকতে পারে, এবং অ্যাডভান্স স্টেজে চিকিৎসা করলে রোগী দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব। আর একটা জিনিস বলি যে পেশেন্ট উইথ ক্যান্সার ডাই আদার দ্যান ক্যান্সার, যে প্রোস্টেট ক্যান্সারের রোগী মারা যায় আসলে দেখা যাচ্ছে অন্য রোগে। আর আপনার দ্বিতীয় আর একটা কোশ্চেনের আপনি উত্তর দিই, সেটা বললেন সাইলেন্ট কিলার, যে হ্যাঁ আমাদের প্রোস্টেট ক্যান্সার দেখা যাচ্ছে যে প্রাথমিক রোগ লক্ষণ কোনো ধরনের তার প্রস্রাবে কোনো উপসর্গ থাকে না, কিন্তু দেখা যাচ্ছে যে তার হাড্ডিতে স্টেজ 4 অবস্থায় ডায়াগনোসিস হয়, সেইটাকে বলা যায় যে হ্যাঁ সাইলেন্ট কিলার, যে রোগ ডিজিজ অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু লক্ষণটা আগেই দেখা দেয়। হ্যাঁ, তাহলে সেটাও অ্যাডভান্স স্টেজ, কিন্তু অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রেও আমাদের ভালো ম্যানেজমেন্ট আছে এবং রোগী দীর্ঘদিন ভালো থাকতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত মূল্যবান সময়ের জন্য। আপনার কাছ থেকে আমরা প্রোস্টেট ক্যান্সার সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পেয়েছি। ভবিষ্যতে আমরা আবারও চেষ্টা করব আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানার। জি, আপনাকেও ধন্যবাদ, এবং আজকে যারা শুনছেন অনুষ্ঠান তাদের সবাইকেও ধন্যবাদ, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ফার্স্ট এইড ক্যান্সার আলাপনের প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ, বেঁচে থাকার মাত্রা এবং চিকিৎসা পদ্ধতি অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। পরবর্তী পর্ব নিয়ে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথে থাকবেন।